দুর্গত এলাকা ফেনীর মহিপালে আছেন সহকর্মী সাজিদ আরাফাত, তিনি আমার সঙ্গে সরাসরি যুক্তও হয়েছেন। সাজিদ, কি অবস্থা ফেনীর? আপনি গিয়ে কি দেখতে পাচ্ছেন, বিশেষ করে যে এলাকাগুলো শহর থেকে দূরে বন্যার পানির কারণে আরো বেশি দুর্গম হয়ে উঠেছে, সেই এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে পৌঁছতে পেরেছে কিংবা ত্রাণ সহায়তা কি তাদের কাছে পৌঁছাতে পেরেছে? গালিব, ফেনী সহ এই অঞ্চলের ৮টি জেলার যে বন্যা পরিস্থিতির বিষয়ে আপনি বলছিলেন, সেটি আসলে সময়ের সাথে সাথে কিন্তু এই বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে আমরা জানতে পেরেছি। আমি ফেনী শহর থেকে একটু দূরে রয়েছি। এই জায়গাটি মহিপাল থেকে একটি দূরে মোহাম্মদ আলী বাজার নামে এই জায়গাটি। আমি যে জায়গায় এখন হাঁটু পানিতে দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গায় কিন্তু এর আগে এই এলাকার মানুষ বলছিলেন যে গেল 15, 20, 25 বছরে এখানে এত পানি আসলে ওঠেনি। এবারই এরকম পানি তারা দেখছেন। এবং আমি যদি আপনাকে দেখাতে চাই, আমার এই রাস্তাটি ধরে পুরো রাস্তায় কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে হাঁটু পানি, এবং যত দূর দেখা যায় ততই কিন্তু পানি বেড়েছে, অর্থাৎ কোমর পানি পেরিয়ে মানুষ কিন্তু তাদের বাসাবাড়ির যে জিনিসপত্র, মূল্যবান জিনিসপত্র, সেগুলো নিয়ে বের হয়ে নিরাপদ আশ্রয়ে তারা কিন্তু চলে যাচ্ছে। আমরা কথা বলেছি এখানকার অনেক মানুষের সাথে, তারা যেটি বলছিলেন যে তাদের বাড়িঘর একেবারে তলিয়ে গিয়েছে এবং তাদের যে মূল্যবান জিনিসপত্র সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং একটি বিষয় বলে রাখি যে আশ্রয় কেন্দ্র এই অঞ্চলে কিন্তু খুব একটা চোখে পড়েনি। আমাদের একটি আশ্রয় কেন্দ্র এবং কিছু উঁচু স্থানে দুটো স্কুল দেখেছি, সেখানে কিছু মানুষকে আমরা সহজে আশ্রয় নিতে দেখেছি বিভিন্ন মালপত্র নিয়ে। আমরা দেখেছি যে গবাদি পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়েও কিন্তু অনেকে বাড়ি থেকে বেরিয়ে এসেছে নিরাপদে জায়গা যাওয়ার জন্য। আরেকটি বিষয় বলে রাখি যে ফেনী শহরেও কিন্তু পুরো শহর কিন্তু প্লাবিত হয়েছে আমরা যেটি জানতে পেরেছি, এবং ফেনী শহরের আশেপাশের জায়গাগুলো নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে, সময় যত গড়াচ্ছে তত। একটি বিষয় জানিয়ে রাখি যে 3 দিন ধরে প্রবল বর্ষণ চলছে, তার সঙ্গে কিন্তু ভারতের যে পানি ছেড়ে দেওয়ার যে বিষয়টি রয়েছে, এই দুটো বিষয়ের ফলেই কিন্তু এই যে ফেনী নদী এবং যে মুহুরী নদী রয়েছে, এই নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে আমরা জানতে পেরেছি। এবং এখানকার মানুষও বলছিলেন ফেনী নদীর যে ফেনী এবং মুহুরী নদীর যে পানি গত 40 বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহমান রয়েছে বলেই এই যে পানি ওঠার যে দুর্ভোগ, সেই দুর্ভোগ পোহাতে হচ্ছে এই এলাকার মানুষকে। আপনি হয়তো ছবিতে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন বয়সী মানুষ তারা কিন্তু নিরাপদে যাওয়ার জন্য বিভিন্ন মালপত্র নিয়ে কিন্তু বেরিয়েছে, এবং কোমর পানি, গলা পানি পর্যন্ত পেরিয়ে তারা কষ্ট করে বিভিন্ন নারী, শিশু সবাইকে আমরা দেখেছি এই পানি পেরিয়ে তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে তাদেরকে কোনো ধরনের এখন পর্যন্ত এখানে সহায়তার যে বিষয়টি, সেটি এই এলাকায় পর্যন্ত সহায়তার কোনো সহায়তা পাননি। এবং অন্যান্য যে এলাকাগুলোতে আমরা আজকে জানতে পেরেছি যে দুর্যোগ মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা রয়েছেন, তিনি কিন্তু জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে যে মোট প্রায় 1500টিরও বেশি আশ্রয় কেন্দ্র, এবং সেই আশ্রয় কেন্দ্রে 75,000 মানুষকে তারা আশ্রয় দিয়েছেন। এর বাইরে 7,000-এরও বেশি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে আনুষ্ঠানিক হিসাবটি দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, তার বাইরেও কিন্তু অনেক মানুষ, অনেক গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতির শিকার তারা হয়েছে, এটি আমরা জানতে পেরেছি। এবং এই এলাকার মানুষ বলছিলেন যে তারা এখন পর্যন্ত কোনো ধরনের সরকারি সহায়তা পাননি এবং ত্রাণ কার্যক্রমও এই এলাকায় আসেনি। তবে সময়ের সাথে সাথে তারা বলছেন যে পরিস্থিতি আরও বেশি অবনতি হওয়ার আগেই তারা যেন সেই সরকারি সহায়তা পান এবং উদ্ধার কার্যক্রমে যেন সরকারি বিভিন্ন সংস্থা তাদেরকে সহায়তা করে, এই দাবিটি তারা করছিলেন। তো ফেনীর বন্যা পরিস্থিতির এই ছিল আমার কাছে সবশেষ। গালিব, এই দৃশ্য সত্যি খুব কষ্টদায়ক, যে বন্যার পানি মানুষকে আরো, তাদের জীবন আরো বেশি দুর্বিষহ করে তুলেছে, সেই কথাই জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এদিকে বৃষ্টি আর জোয়ারের পানিতে চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই, ফটিকছড়ির লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত। এই বিষয়ে বিস্তারিত জানাতে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমার সঙ্গে সহকর্মী হোসাইন জিয়াদ। কি অবস্থা? আমরা ফেনীর খবর জানছিলাম, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে এখন বলা হচ্ছে ফেনীকে, কিন্তু মিরসরাই, সীতাকুণ্ড কিংবা ফটিকছড়ি ওই এলাকার বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন?
গালিব, মিরসরাই যেটি বলছিলেন যে চট্টগ্রাম জেলা ফেনীর একেবারে লাগোয়া জেলা, এবং একেবারে ফেনীর সাথে লাগানো যে উপজেলাটি সেটি মূলত মিরসরাই উপজেলা। ফলে ফেনীতে যে পরিমাণ পানি তার চাইতে কোনো অংশেই কম নয় মিরসরাই যেই লাগোয়া উপজেলাগুলো আছে সেই জায়গাগুলোতে। আমি আছি এখন মিরসরাইয়ের যে 12 নং খৈয়াছড়া ইউনিয়ন, সেই ইউনিয়নের একটি গোভানিয়া একটি গ্রাম। এই গ্রামেও আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে হাঁটু থেকে কোমর পানিতে ডুবে আছে এই গ্রামটি। এখানকার লোকজনের সাথে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে বৃষ্টিতে গত 4 দিনেরও বেশি সময় ধরে পুরো গ্রাম এবং এখানে আশেপাশে বেশ কয়েকটি গ্রাম এভাবে পানিতে ডোবা, এবং হাঁটু থেকে কোমর পানি। বৃষ্টি যদি বাড়ে তখন একেবারে কোমরেরও বেশি পানি হয়ে যায় এই গ্রামটিতে। এবং ক্ষতির কথা যদি বলি, এই এলাকাটি সহ আশেপাশের এলাকায় যে বাড়িগুলো রয়েছে, অন্তত এই গ্রামে 300টি বাড়ি, সবার আসবাবপত্র থেকে শুরু করে ফসলি জমি, পুকুর থেকে শুরু করে একেবারে রান্নাবান্নাও একেবারে সবার বন্ধ। চট্টগ্রাম নগরী থেকে শুরু করে একেবারে প্রত্যন্ত যে গ্রামগুলো আছে, উপজেলা কেন্দ্রিক যে গ্রামগুলো, সেই গ্রামগুলো পুরোটাই আসলে এখন বলা যায় যে প্লাবিত। আমরা জেলা প্রশাসনের যে হিসাব সেটি যদি বলি, যে এখানকার যে 3টি উপজেলার কথা বলা হলো, তার বাইরে রাউজান উপজেলা সহ প্রায় এখানকার 31টি ইউনিয়নের 20,000 মানুষ এখন পানিবন্দী জীবন কাটাচ্ছেন গত 4 থেকে 5 দিন ধরে, এবং পানির পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়ছে এখনও পর্যন্ত। এর মধ্যে প্রায় 95,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন, এবং বলছেন যে প্রায় 232টির মতো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, 123টির মতো মেডিকেল টিম কাজ করছে। আপনি নিশ্চয়ই দেখছেন গ্রামীণ একটি বাড়ির চিত্র, এটি বাড়ির ঠিক উঠোনের যে জায়গাটি থাকে সেটি দেখতে পাচ্ছেন, এবং উঠোন পেরিয়ে ঘরের ভেতরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পানি ঢুকে পড়েছে। এবং আমরা এর আগে এসেও একটু আগে এখানে এসেছিলাম, দেখলাম যে যারা ঘরে আছেন তারা রাত দিন 24 ঘন্টা আসলে পানি সেচ দেওয়ার চেষ্টা করছেন, ঘর থেকে বের করার চেষ্টা করছেন পানি, এবং সবাই মিলে কেউ কেউ পরিবারে থাকছেন দিনের বেলায়, এবং রাত বা সন্ধ্যা নামলেই তারা আশ্রয়কেন্দ্র কিংবা আশেপাশে যে আত্মীয় স্বজনের বাড়ি আছে সেখানে চলে যাওয়ার চেষ্টা করছেন। আর এখান থেকে তারা বলছিলেন যে রাতে যদি থাকতে হয়, আজকে 2 দিন ধরে তাদের আসলে ঘুমানোরও উপায় নেই, তারা যদি এখানে থাকেন তাহলে খাটের উপর কোনো রকম করে তারা এখানে থাকছেন। এবং চট্টগ্রামে যে হালদা নদীর পানি কিন্তু বিপদসীমার একেবারে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে ফটিকছড়ি যে জায়গাটি এবং ফটিকছড়ির সাথে রাউজান হাটহাজারী, সেখানে বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। আরেকটি বিষয়, কাপ্তাই বাঁধ রয়েছে, কাপ্তাই বাঁধেও এখন মাত্র আর 5 ফিট বাকি আছে বিপদসীমার, সেটি যদি হয় তাহলে কাপ্তাই বাঁধও হয়তো খুলে দেয়া হতে পারে। সব মিলিয়ে আসলে বেশ বিপর্যস্ত, বন্যায় এবং বৃষ্টির পানিতে পুরো চট্টগ্রাম বিভাগেই বলা যায় এক ধরনের বিপর্যস্ত অবস্থায় আছে। গালিব, আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 8 জেলার নিম্নাঞ্চলে এখন পানির নিচে দুর্বিষহ জীবন পার করছেন সেখানকার মানুষেরা। সেই খবরই জানছিলাম সহকর্মী হোসাইন জিয়াদের কাছ থেকে। আমরা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যার পরিস্থিতির আরও খবর জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুল সঞ্চয়। এর আগের সংবাদে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন, যেমনটা দেখছিলাম তেমনই রয়েছে বন্যা পরিস্থিতি। আপনার পেছন দিয়ে যেভাবে নদীর পানি যেভাবে ছুটে চলেছে, কি অবস্থা বন্যা পরিস্থিতির? সবশেষ এখন কি পানি কি কোনোভাবে কি কমার কি কোনো সম্ভাবনা দেখছেন? ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতি কিন্তু অবনতির দিকেই যাচ্ছে। আজকে আমরা দুপুরের পর থেকে নতুন করে কোনো গ্রাম প্লাবিত হওয়ার খবর না পেলেও কিন্তু আসলে ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমে অবনতির দিকে যাচ্ছে। অর্থাৎ আজকে দুপুরের পর থেকে নতুন করে কোনো গ্রাম প্লাবিত না হলেও কিন্তু আখাউড়ার হাওড়া নদীর উপর 2টি বাঁধ ভেঙে যাওয়ার ফলে আসলে উজান থেকে কিন্তু আরো প্রচুর বেগে কিন্তু আসলে পানি প্রবেশ করছে লোকালে, যার ফলে আসলে এখন কিন্তু এটি কিন্তু বন্যা কিন্তু আসলে অবনতির দিকে যাচ্ছে। আমরা আসলে কথা বলেছিলাম এখানকার যারা বন্যা কবলিত যে এলাকার মানুষজন আছেন, বিশেষ করে আমি এখন আছি আখাউড়ার আড়িয়ল এলাকায়। এখানে আজকে সকাল 5:30টার দিকে এই কর্নেল বাজার এলাকার যে হাওড়া নদীর যে বাঁধটি আছে সেই বাঁধটি কিন্তু প্রবল পানির বেগে কিন্তু বাঁধটি ভেঙে যায়, এবং আজকে সকালে কিন্তু আসলে তারা অনেকেই কিন্তু একেবারে হতভম্ব হয়ে পড়ছেন। আসলে তারা জীবন বাঁচানোর জন্য কিন্তু তাদের আসলে দায় হয়ে পড়েছিল। তারা আসলে যেভাবে পেরেছেন আসলে ঘরের সব জিনিসপত্র ফেলে রেখে কিন্তু তারা উজানের দিকে তারা উঠে পড়েন। তবে তারা যদি বলছেন যে আসলে এই পানির পরে কিন্তু তাদের ঘরের যে আসবাবপত্র আছে এবং অন্য যেসব জিনিসপত্র আছে সেগুলো কিন্তু ভেসে গিয়েছে। একটু জেনে রেখে আজকে দুপুর নাগাদ এই এলাকাতে এসেছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানিয়েছেন যে আসলে আখাউড়ার এখন পর্যন্ত প্রায় 5,000-এরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন, এবং এই মানুষজনকে উদ্ধার করার জন্য সেনাবাহিনীকেও যুক্ত করা হয়েছে। এছাড়া বন্যা দুর্গত এলাকায় তারা ত্রাণ সহায়তা কার্যক্রম তারা চালাচ্ছেন।
তিনি যেটি বলছেন যে এখন পর্যন্ত তারা 15 টন চাল এবং 5 লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা তারা দুর্গত এলাকার মানুষদেরকে তারা দিয়েছেন। আরেকটু তথ্য দিয়ে রাখি যে আসলে এখন পর্যন্ত কিন্তু প্রায় প্রায় 56টির মতো কিন্তু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, তবে কোনো আশ্রয় কেন্দ্রে কিন্তু আসলে খুব বেশি পরিমাণ মানুষজন কিন্তু আশ্রয় নেয়নি, এবং এটি কিন্তু আসলে একটি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে এখানকার মানুষদের জন্য। তবে তবে প্রশাসন বলছে যে আসলে তারা সব মানুষকে তারা পর্যায়ক্রমে তারা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবেন। তো আমার কাছে এই ছিল আখাউড়া থেকে বন্যা পরিস্থিতি সব খবর, সবশেষ খবর। ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আইজুল সঞ্চয়। এদিকে মৌলভীবাজারে বিপদ সীমার উপর দিয়ে বইছে মনু নদীর পানি। এর মধ্যে ধলাই ও মনু নদীর বাঁধ ভেঙে পানিবন্দী লক্ষাধিক মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের পশ্চিম বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, পুরো দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি আমরা যতটুকু সহকর্মীদের কাছ থেকে জানতে পারছি যে পরিস্থিতি খারাপের দিকে, কিন্তু এর মোকাবেলা করার জন্য যেরকম দুর্গতদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া কিংবা তাদের কাছে ত্রাণ পৌঁছানো, এই বিষয়গুলোর কি কোনো উন্নতি হয়েছে? এলাকায় আমার পিছনেই দেখতে পাচ্ছেন মনি নদী একদম টইটম্বর অবস্থায় ভরপুর হয়ে উঠেছে, এবং আমার পিছনে অপর দিকে যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু একবারে পানিতে নিমজ্জিত, অর্থাৎ ঘরের চালের মধ্যে পর্যন্ত পানি লেগে গিয়েছে। অনেকগুলা ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি যদি এই মুহূর্তে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির কথা বলি, তাহলে সেটা হচ্ছে যে এই মুহূর্তে মৌলভীবাজার চাঁদনীঘাট মনোনদীর পয়েন্টে 119 সেন্টিমিটার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটা এখন থেকে 3 ঘন্টা আগে অর্থাৎ 12টায় ছিল 118 সেন্টিমিটার, অর্থাৎ 3 ঘন্টায় 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মনু নদী রেলওয়ে ব্রিজ এলাকায় সেটা 85 সেন্টিমিটারে বিপদ সীমার উপর দিয়ে ছিল, এবং সেটা নেমে গিয়ে 3 ঘন্টায় 10 সেন্টিমিটার নেমে গেছে, যেটা 75 সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যত সময় যাচ্ছে তত আস্তে আস্তে করে পানি নিচের দিকে যাচ্ছে, এবং নিচের দিকে পানি একটু বাড়তে শুরু করেছে। যদি ভারতে বা উজানে বৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 ঘন্টা বা 6 ঘন্টা সময় পেলে মৌলভীবাজারে পানি নামতে শুরু করবে। কাল রাতে কিন্তু মৌলভীবাজার শহরের বাসিন্দারা নির্ঘুম রাত কাটিয়েছেন, কারণ গতকালকে রাত 3:30টার দিকে 131 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি উঠে গিয়েছিল, এবং এতে করে বেশ কিছু দোকানপাটে পানি ঢুকে গিয়েছিল, এবং যে দেয়াল ছিল সেটা টপকে কিছুক্ষণ পরে হয়তো পানি লোকালয়ে ঢুকতে শুরু করতো। এতে করে প্রচুর সমস্যার মধ্যে লোকজন পড়তেন এবং আতঙ্কের মধ্যে ছিলেন। সার্বিক জেলার পরিস্থিতি বন্যার হচ্ছে যে দলয় নদীর পানি বিপদ সীমার 2 সেন্টিমিটার কমে গিয়ে 28 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং কুশিয়ারা নদীর পানি 2 সেন্টিমিটার বেড়ে গিয়ে বিপদ সীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং জুড়ি নদীর পানি 1 সেন্টিমিটার বেড়ে গিয়ে 3 ঘন্টা 194 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু নদী ভাঙ্গন দেখে দিয়েছে। মনু নদীতে যেখানে গতকালকে পর্যন্ত 4টি স্থানে ভাঙ্গন ছিল, এটা আজকে বেড়ে গিয়ে রাজনগরে 6টি স্থানে এবং কুলাউড়ার 3টি স্থানে ভাঙ্গন দিয়ে 9টি স্থানে ভাঙ্গন শুরু হয়ে লোকালয়ে পানি ঢুকে লোকজন প্লাবিত হচ্ছেন। অপরদিকে ধলাই নদীর 8টি স্থানে পানি ঢুকে গিয়ে সেখানে লোকজন পানিবাহিত হয়ে পড়েছেন, এবং এই মুহূর্তে জেলার 37টি ইউনিয়ন এবং পৌরসভা মিলিয়ে 1,22,687 জন লোক পানিবন্দী রয়েছেন, এবং 16টি আশ্রয় কেন্দ্রে 4,325 জন লোক আশ্রিত রয়েছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা নিয়ে সর্বশেষ। গালি মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ। এদিকে বাংলাদেশের বন্যা ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে নয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ভারতের হাই কমিশনার প্রণব ভার্মা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী দেবরাজ দেব, আমার সঙ্গে ইতিমধ্যেই তিনি সরাসরি যুক্ত হয়েছেন। দেবরাজ, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। ডুম্বুর বাঁধ এই বন্যার জন্য দায়ী নয়, এটা ভারত থেকে বলা হচ্ছে, কিন্তু ঘটনা যে এরকম ঘটতে পারে এই ব্যাপারে কি কোনো পূর্বাভাস বাংলাদেশকে দেওয়া হয়েছিল? কি বললেন হাই কমিশনার প্রণব ভার্মা? গালিব, আসলে হাইকমিশনার প্রণব ভার্মা কিন্তু এখনো আসলে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করছেন এই আপনার রাষ্ট্রীয় যে অতিথি ভবন যমুনা সেখানে। তো এইখানে কিন্তু কিছুক্ষণ আগেই আপনার উপদেষ্টা পরিষদের যে বৈঠকটি হয়েছে সেই বৈঠক শেষে যে বন পরিবেশ উপদেষ্টা ডক্টর সৈয়দা রিজওয়ানা তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে তারা আসলে উপদেষ্টা পরিষদের তরফ থেকে কিন্তু প্রধান উপদেষ্টা ভারতীয়
হাইকমিশনের কাছে জানতে চাইবে। আপনি বলছিলেন যে ভারতের পররাষ্ট্র অধিদপ্তর কিন্তু ইতিমধ্যে জানিয়েছে যে এই বাঁধের কারণে কিন্তু ডুমরু বাঁধের কারণে কিন্তু আসলে যে বন্যা পরিস্থিতির অবনতি সেটি হওয়ার কিন্তু পরিস্থিতি নেই। তবে সেই ব্যাপারে তারা জানতে চাবে আসলে সেই কারণটা আসলে কতটা তাদের কাছে যুক্তিযুক্ত, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু সেখানে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং আলোচনা আর কিছুক্ষণ পরেই হয়তো শেষ হয়ে যাবে এবং তারপরে হয়তো আমরা সেই ব্যাপারে আসলে খোলাখুলি যে কথাগুলো হয়েছে সেগুলো কিন্তু আমরা জানতে পারবো, এমনটাই মনে করছি। এছাড়া কিন্তু উপদেষ্টা পরিষদের আরেকজন উপদেষ্টা যিনি হচ্ছেন নাহিদ ইসলাম, তিনি কিন্তু গণমাধ্যমে কিন্তু যেটা বলেছেন যে আসলে তাদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আসলে ভারত সরকার আসলে আগাম কোনো আসলে সতর্কতা দেয়নি এবং সেই ক্ষেত্রে আসলে পূর্ব প্রস্তুতির যে অভাব সেটি কিন্তু পরিলক্ষিত হয়েছে বন্যা কবলিত এলাকাগুলোতে এবং সেই প্রেক্ষাপটে কিন্তু তিনি একটি আহ্বানও জানিয়েছেন যে সাধারণ মানুষ যেভাবে আসলে এই বিগত বেশ কিছুদিন যাবৎ তাদের অধিকারের আদায়ের দাবিতে যেভাবে রাস্তায় নেমে এসেছে, সেই পরিস্থিতিতে কিন্তু তিনি আহ্বান করেছেন যে সাধারণ মানুষ যেন সেই সমস্ত দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ান এবং সেখানে যাদের যে ধরনের সহযোগিতা দরকার সেই সহযোগিতাটা যেন সাধারণ মানুষকে করা হয়, এমনটা কিন্তু আহ্বান জানিয়েছেন। এবং তিনি আরেকটি কথা বলেছেন যেটি হচ্ছে যে ভারত সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে পরবর্তীতে সময়ে দুদেশের সম্পর্ক ভালো রাখার ক্ষেত্রে দুদেশের জনগণের যে আসলে যে স্বার্থ, সেই স্বার্থকে রক্ষা করেই আসলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বজায় রাখার কিন্তু আহ্বান জানিয়েছে নাহিদ, উপদেষ্টা নাহিদ। তো আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ এই তথ্য ছিল, আর হয়তো কিছুক্ষণ পরেই রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে আমরা হয়তো জানতে পারবো যে আলোচনার আসলে মুখ্য যে বিষয়গুলো এবং ভারতের যে উত্তর সেই উত্তরটা আমরা জানতে পারবো। গালিব, বাংলাদেশে ভারত যৌথ নদীর 50টির উপরে নদীর উপরে রয়েছে ভারতে বাঁধ এবং বিভিন্ন সময় বন্যা যখনই হয় তখন এই বিষয়গুলো প্রশ্ন ওঠে। এই বিষয় নিয়েই ভারতীয় হাইকমিশনার প্রণব সাহা দেখা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। তার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেবরাজ দেব।